Hello everyone. Today we are starting a new chapter within the unit cell structure and function, that is cell cycle and cell division. তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে cell cycle and cell division. তাহলে প্রথমে আমরা সেল সাইকেল নিয়ে বলবো, তারপরে সেল ডিভিশন নিয়ে ডিসকাস করা হবে। তাহলে সেল সাইকেল সেল ডিভিশন এই চ্যাপ্টারে আসলে আমরা কি পড়বো, তাহলে দেখা যাবে যেখানে একটা সেল মাদার সেল যে সে ডিভাইড করে বা ডিভিশনের মাধ্যমে ডটার সেল বা অপত্য কোষ তৈরি করবে। তাহলে সে যখন ডিভিশন করবে অবশ্যই তার জন্য তার প্রিপারেশন দরকার, তাহলে সে নিজেকে কি করবে, প্রিপেয়ার করবে। যেমন সেল ডিভিশনের জন্য যা যা র মেটেরিয়াল দরকার সেগুলোকে সে অ্যাকোয়ার করবে, একই সঙ্গে সেলটা গ্রোথ বা বৃদ্ধি দেখা যাবে। তাহলে আমরা এখানে একটা সেল কিভাবে ডিভিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছে সেই ঘটনাগুলো দেখবো, একই সঙ্গে সেটা যখন ডিভিশন করছে তখন কি কি চেঞ্জ বা কি কি ঘটনা ঘটছে সেগুলো আমরা ডিসকাস করব। তাহলে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে সেল সাইকেলটা কি বা কিভাবে সেল নিজেকে প্রিপেয়ার করছে সেটা আমাদের দেখতে হবে, এবং আলটিমেটলি সেটা এবার কিভাবে ডিভিশন করে ডটার সেল তৈরি করে সেটা আমরা দেখব। এবার বিষয় হচ্ছে এই যে সেলটা ডিভাইড করে বা মাদার সেলটা ডিভাইড করে যে আমাদের ডটার সেল ফর্মেশন হয়, এই কনসেপ্ট বা এই আইডিয়াটা আমাদের এলো থেকে। তাহলে আমরা যদি একটু সেল থিওরিতে চলে যাই, তাহলে সেখানে কিন্তু বলা হয়েছে যে সেল আমাদের স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স তার মধ্যে বলা হয়েছে, কিন্তু সেখানে অরিজিন অফ সেল এটা বলা নেই বা সেলের উৎপত্তির ব্যাখ্যা নেই। কিন্তু যখন মডার্ন সেল থিওরির কথা আমরা বলি সেখানে স্লেইডেনসন প্লাস কিন্তু রুডলফ ভিরচায়ের কথা বলা হয়, তিনি প্রথম সেলের অরিজিন সম্পর্কে কিন্তু বলেছিলেন। তাহলে আমরা যদি দেখি যে আমাদের রুডলফ ভিরচাও, তাহলে এই সায়েন্টিস্ট কি বলেছিলেন, তিনি একটা ল্যাটিন ফ্রেজ ইউজ করেছিলেন যে omnis cellula e cellula। তাহলে এই ফ্রেজের মাধ্যমে তিনি কি বলেছিলেন, এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে all the cell arises from its pre-existing cell, তাহলে প্রত্যেকটা কোষে কি তার প্রি এক্সিস্টিং সেল থেকেই অ্যারাইজ করছে। তার মানে এখানে একটা মাদার সেল থাকবে, তাহলে সেখান থেকে কি হবে, ডিভিশনের মাধ্যমে ডটার সেল তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাদার সেল আমরা বলছি, আর এটা হচ্ছে আমাদের ডটার সেল। তাহলে আমরা প্রথমে কি ভাবতাম যে আমরা জীব বা সেলের কথা যদি বলি তাহলে সেটা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার বা গড বা ঈশ্বর সেটাকে ক্রিয়েট করেছেন, কিন্তু রুডলফ ভিরচাও বলছেন না, একটা প্রি এক্সিস্টিং সেল সেটাই ডিভিশনের মাধ্যমে আমাদের ডটার সেল বা অপত্য কোষ তৈরি করবে। তিনি সেই সুপার ন্যাচারাল পাওয়ার বা গড ক্রিয়েশনের থিওরি মানতে চাননি, তিনি বললেন সেল ডিভিশনের মাধ্যমে অপত্য কোষ তৈরি করবে, এবং সেটাকে প্রুফও করেছিলেন। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের হিউম্যান সেল 2n যদি থাকে তাহলে অপত্য কোষ যেটা তৈরি হবে সেটাও 2n হবে। তাহলে এই ডিভিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে, র মেটেরিয়াল যেগুলো দরকার সেগুলো সেখানে রেডি করতে হয়েছে, তাহলে এখানে সেই ঘটনাগুলো ঘটবে। তাহলে সেলের অরিজিন সম্পর্কে তিনি আমাদের আইডিয়া দিলেন, কিন্তু এখন কনফিউশন হচ্ছে যে সেলটা তাহলে এলো থেকে, তাহলে সেলের অরিজিন কিভাবে হয়েছে। তাহলে প্রি এক্সিস্টিং সেল থেকে ডিভিশনের মাধ্যমে সেল হয়, এটা তিনি বলেছেন এবং এটা ঠিক কথাই বলেছেন এবং সেটা প্রুফও করেছিলেন। কিন্তু সেলটা তাহলে অরিজিন করতে গেলে, তাহলে এটা বুঝতে গেলে আমরা আমাদের সেই অরিজিন অফ লাইফ অর্থাৎ ইভলিউশনের মধ্যে আমরা এটাকে ডিসকাস করবো যে সেলটা আসলে কিভাবে এসেছিল। তাহলে এবার আমরা চলে যাই আমাদের সেল সাইকেল সেল ডিভিশনের মেন যে পার্ট, অর্থাৎ আমরা প্রথমে সেল সাইকেল সম্পর্কে ডিসকাস করব, তারপর সেল ডিভিশনে চলে যাব। সেল সাইকেল, all the events takes place during preparation and division of a cell in cyclical manner called as cell cycle। তাহলে আমরা সেল সাইকেল কাকে বলছি, বলছে অল দ্য ইভেন্টস টেকস প্লেস, যে সমস্ত ঘটনা ঘটবে কখন, ডিউরিং প্রিপারেশন অর্থাৎ ডিভিশনের আগে যে প্রিপারেশন করছে নিজেকে সেটার সময়,
এবং একই সঙ্গে যদি আমরা দেখি ডিভিশন, সেই সময় যে ঘটনাগুলো ঘটছে, এবং এটা কার ক্ষেত্রে, একটা সেলের ক্ষেত্রে কি ওয়েতে হচ্ছে, ইন সাইক্লিক্যাল ম্যানার, একটা চক্রাকার পথে। সাইক্লিক্যাল ম্যানার মানে এটা বোঝায় যে রেগুলার সেটা ঘটতে থাকছে, অর্থাৎ একটা সেল ডিভিশন করছে, আবার ম্যাচিউর হচ্ছে, আবার ডিভিশন করছে। তাহলে একটা জিনিস যখন রেগুলার ঘটবে তখন সেটাকে আমরা সাইক্লিক্যাল ম্যানারে দেখাতে পারি। তাহলে এখানেও আমরা কি দেখছি যে একটা সেল, তার মধ্যে কি হচ্ছে, অল দ্য ইভেন্টস টেকস প্লেস হচ্ছে কখন, ডিউরিং প্রিপারেশন ফেজ, অর্থাৎ ডিভিশনের জন্য সে নিজেকে প্রিপেয়ার করছে, এবং ডিউরিং ডিভিশন ফেজ। তাহলে তার মধ্যে যে সাইক্লিক্যাল ম্যানারে চেঞ্জ বা ইভেন্ট গুলো আমরা দেখি সেটাকেই বলা হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। তাহলে আমরা সেল সাইকেলটাকে দুটো ভাগে ভাগ করতে পারি বা দুটো ফেজে ভাগ করতে পারি। তাহলে আমাদের সেল সাইকেল এটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ইন্টারফেজ, আর একটা যদি আমরা দেখি তাহলে আমাদের এন্ড ফেজ। তাহলে এই দুটো মেন ফেজে আমরা ভাগ করতে পারি আমাদের ইন্টারফেজ এবং এন্ড ফেজে সেল সাইকেলটাকে। এবার ইন্টারফেজ যদি দেখা যায় তাহলে ইন্টারফেজের আবার আমরা তিনটে দেখব সাবফেজ দেখা যায়। একটা হচ্ছে গ্যাপ 1 আর এটাকে আমরা বলতে পারি G1। সেকেন্ড আমরা বলবো এস ফেজ আর সিনথেটিক ফেজ, এবং থার্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের গ্যাপ 2 আর G2 ফেজ। এটা এগুলোকে আমরা গ্রোথ ফেজ বলি। গ্যাপ 1 গ্যাপ 2 কে আমরা গ্রোথ ফেজ বলি বা গ্যাপ 1 গ্যাপ 2 বলি, বা সেটাকে G1 G2 বলা, এবং যখন ডিএনএ রেপ্লিকেশন হবে সেটাকে আমরা সিনথেটিক ফেজ বলবো। প্রত্যেকটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং এম ফেজ যদি আমরা দেখি, এম ফেজ, তাহলে এম ফেজ আবার আমাদের দুটো ফেজে হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, যেমন প্রোক্যারিওট ইউক্যারিওট, সেখানে ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াসটার অ্যাডভান্সমেন্টের উপরে ডিপেন্ড করে কি বলা হয়েছে, যে আমাদের সেটা যখন প্রিমিটিভ টাইপের হবে সেটা হবে আমাদের প্রোক্যারিয়ন অর্থাৎ প্রোক্যারিওট, এবং যখন অ্যাডভান্স ক্যারিয়ন বা অ্যাডভান্স নিউক্লিয়াস যুক্ত হবে তাকে বলা হচ্ছে ইউক্যারিওট। তাহলে এখানে ক্যারিয়ন কথা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের, কাইনেসিস মানে ডিভিশন, নিউক্লিয়ার ডিভিশন। তার মানে এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার ডিভিশন হবে। আর এখানে যদি দেখা যায় তাহলে কার ডিভিশন হবে, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন হবে। তাহলে আবার আমরা যদি ক্যারিওকাইনেসিস দেখি সেটা আবার 4টে ফেজে কমপ্লিট হয়। তাহলে 4 ফেজ সেখানে আমরা দেখতে পাবো। তাহলে সেটা যদি দেখা যায় তাহলে একটা হচ্ছে আমাদের প্রো ফেজ, একটা যদি আমরা দেখি মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তাহলে আমাদের সেল সাইকেল যদি দেখা যায় সেটা মেইনলি দুটো ফেজ, ইন্টারফেজ এন্ড এম ফেজ। তারপরে যদি দেখা যায় ইন্টারফেজের আবার তিনটে ফেজ আছে, G1 S G2। এম ফেজ বা আমাদের মাইটোটিক ফেজ বলা হয়। মাইটোটিক ফেজ বলাটা সবসময় ঠিক হবে না, কারণ ডিভিশন ফেজটা মাইটোটিক হতে পারে বা মিয়োটিক হতে পারে, সেই জন্য এটাকে আমরা এম ফেজ বলতে ডিভিশন ফেজটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রিপারেশন ফেজ, এটা হচ্ছে আমাদের ডিভিশন ফেজ। তাহলে ইন্টারফেজ হচ্ছে আমাদের কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের প্রিপারেশন ফেজ, আর এটাকে আমরা কি বলতে পারি, ডিভিশন ফেজ। এবং আমাদের এম ফেজ যখন ঘটছে তখন কি ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ফার্স্ট নিউক্লিয়াসের ডিভিশন হবে, নিউক্লিয়াসের ডিভিশন কমপ্লিট হলেই তখন আমাদের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের ডিভিশনটা হবে। তাহলে এই ইন্টারফেজ দশা এটা যেহেতু প্রিপারেশন করছে সেই জন্য প্রথম দিকে আর্লিয়ার যদি আমরা দেখি সায়েন্টিস্টরা এটাকে ইনঅ্যাক্টিভ ফেজ মনে করতেন, অর্থাৎ এটা নিষ্ক্রিয়, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ একটা ফেজ, এখানে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি দেখা যাবে না, শুধু প্রিপারেশন হবে। কিন্তু আমরা এর পরে যখন ব্যাখ্যাতে যাব তখন দেখা যাবে যে ইন্টারফেজটাই হচ্ছে মেটাবলিক্যালি সবথেকে অ্যাক্টিভ ফেজ, এবং এই ফেজে সেল নিজেকে প্রিপারেশন করবে, তারপরে সে ডিভিশন ফেজে যাবে। তাহলে এবার আমরা সেল ডিভিশন এবং প্রিপারেশন এই ঘটনাগুলোকে যদি সাইক্লিক ওয়েতে দেখাই তখন সেটা হয়ে যাবে আমাদের সেল সাইকেল। তাহলে আমরা এটাকে সাইক্লিক ওয়েতে যদি দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের এম ফেজ, তাহলে এটা হচ্ছে আমাদের এম ফেজ। তাহলে এম ফেজটা সব থেকে শর্ট হবে বা ছোট হবে, অর্থাৎ ডিভিশন ফেজটা সব থেকে শর্ট হয় কিন্তু প্রিপারেশন ফেজটা সব থেকে বেশি হয়, এবং সেখানে দেখবো মেটাবলিক অ্যাক্টিভিটি সব থেকে বেশি দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে যদি দেখি
তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তাহলে ইন্টারফেসটা দেখো সবথেকে বেশি, এবং ইন্টারফেসের আবার কি দশা বলা আছে, G1 S G2। তাহলে আমরা G1 S G2 যদি দেখি তাহলে আমাদের G1 টা সবথেকে বেশি হয়, আমরা এখানে এইভাবে দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের G1 ফেজ, তারপরে আমরা দেখাবো S ফেজ, তাহলে এটা হচ্ছে আমাদের S ফেজ, এবং এখানে হচ্ছে G2 আর গ্যাপ 2 ফেজ। তাহলে আমাদের ইন্টারফেসটা হচ্ছে সবথেকে বেশি। এবার আমরা যদি একটা হিউম্যান সেলের ক্ষেত্রে এক্সাম্পল নিই, তাহলে আমাদের শরীরে কি আছে, 100 ট্রিলিয়ন সেল থাকছে। তাহলে সেই প্রত্যেকটা সেল 100 ট্রিলিয়ন টাইপের হবে এমনটা নয়, অনেকগুলো সেল মিলে একটা টিস্যু বা একটা কলা ফর্মেশন করেছে। কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ আছে সেটা আমরা জানি। তাহলে সব কোষের সম্পর্কে ইনফরমেশন ডিটেলস জানা আমাদের সম্ভব না। তাহলে আমরা ইন জেনারেল যে সেলগুলো সবসময় ডিভাইড করে, যেমন আমাদের স্কিনের সেলগুলো কিন্তু ডিভাইড করছে সবসময়, তাহলে এরকম কিছু সেল আমরা নিয়ে তাদের সম্পর্কে আমরা ইন জেনারেল ডিসকাশনটা করব। তাহলে আমরা হিউম্যান সেলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে হিউম্যান সেলের ক্ষেত্রে ডিভিশন যদি দেখা যায়, তাহলে 24 আওয়ার্স এভারেজ লাগে। কার ক্ষেত্রে? ইন হিউম্যান সেল। তাহলে হিউম্যান সেলের ক্ষেত্রে ডিভিশনের জন্য 24 আওয়ার্স এভারেজ লাগে একটা ডিভিশনের জন্য। এবং যদি আমরা ইস্টের কথা বলি, এখানে যদি আমরা ইস্টের কথা বলি, ইস্টের ক্ষেত্রে লাগে 90 মিনিটস আর 1.5 আওয়ার বলতে পারি। তাহলে 90 মিনিটস টাইম লাগে তার একবার ডিভিশনের জন্য। তাহলে আমরা হিউম্যান সেলের ক্ষেত্রে যদি এখানে দেখি টোটাল 24 আওয়ার্স, তাহলে তার মধ্যে আমাদের ইন্টারফেজে কতটা, 22 to 23 আওয়ার্স লেগে যায়। তাহলে দেখো এটা ওই জন্য সব থেকে লার্জ। তাহলে প্রিপারেশনের জন্য আমাদের লেগে যাচ্ছে। তাহলে আমরা কি, আমরা যখন এক্সাম দিচ্ছি তাহলে সারা বছর প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষা গিয়ে আমাদের 3 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিয়ে দিতে হচ্ছে। তাহলে এখানে ঠিক তেমন প্রিপারেশন ফেজটা সব থেকে বেশি, 22 to 23 আওয়ার্স বলা হচ্ছে। এবং আমাদের এন্ড ফেজ তাহলে কি শুধুমাত্র 1 to 2 আওয়ার্স, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা আমাদের এন্ড ফেজটা হতে পারে। এবং তার মধ্যে আমরা যদি দেখি ইন্টারফেজে যে 22 থেকে 23 ঘন্টা সব থেকে বেশি লাগবে আমাদের G1, এখানে লাগে 11 আওয়ার্স প্রায়। তাহলে এখানে 11 ঘন্টা লাগছে। তাহলে সব থেকে লার্জ আবার G1। তাহলে আমাদের সেল সাইকেল যদি দেখা যায়, তাহলে প্রিপারেশন ফেজ বা ইন্টারফেজটা হচ্ছে সব থেকে লার্জ। হিউম্যান সেলের রেসপেক্টে যদি আমরা দেখি, সেখানে 22 to 23 আওয়ার্স লেগে যাচ্ছে, এবং আমাদের এন্ড ফেজে লাগছে মাত্র 1 to 2 আওয়ার্স। এবং ইন্টারফেজের G1টা হচ্ছে সব থেকে লার্জ। তাহলে 23 ঘন্টার মধ্যে তাহলে এখানে 11 ঘন্টা, তাহলে বাকি দুটো মিলে হচ্ছে বাকি 11-12 ঘন্টাটা সময় লাগছে। তাহলে G1 ফেজে প্রিপারেশনটা সব থেকে বেশি পরিমাণে হবে, কারণ G1 এর পরে কি হচ্ছে, এস দশা আসছে। তাহলে এস দশাতে হবে কি, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে তার জন্য প্রিপারেশন দরকার। এবং যে সেল G1 কমপ্লিট করে ফেলবে সে কমিটেড হয়ে যাবে সেল ডিভিশনটা কমপ্লিট করার জন্য। অর্থাৎ G1 যে কমপ্লিট করতে পারবে সে কিন্তু সেল ডিভিশন কমপ্লিট করবেই, অর্থাৎ সে সেল ডিভিশন কমপ্লিট করার জন্য কমিটেড হয়ে যায়। তাহলে এবার আমরা দেখি G1 S G2 তে কি কি ঘটনা ঘটছে। তাহলে আমরা ইন্টারফেজে বৈশিষ্ট্যগুলো দেখবো। তাহলে তার মধ্যে আমরা কি G1 এর বৈশিষ্ট্যগুলো দেখবো। তাহলে G1 ফেজে আমাদের কি কি দেখা যাচ্ছে, ফার্স্ট যদি দেখা যায়, তাহলে এখানে কি হবে, যেহেতু এস ফেজে গিয়ে কি হচ্ছে, ডিএনএ সংশ্লেষ হবে। তাহলে ডিএনএ সংশ্লেষের জন্য যা যা র মেটেরিয়ালস দরকার সেগুলোকে কি করবে, অ্যাকোয়ার করবে। তার মানে এখানে কি দরকার, র মেটেরিয়াল গুলো কি করবে, রেডি করবে। র মেটেরিয়াল সিনথেসিস, যা যা র মেটেরিয়াল লাগবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সবকিছু তৈরি করে নেবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যেহেতু হবে, তাহলে এখানে কি হবে, সিনথেসিস অফ প্রোটিন বলতে পারি, और एंजाइम बोलते पारी फॉर डीएनए रेप्लिकेशन। তাহলে আমরা কি দেখছি, G1 এর পরেই S দশাতে ডিএনএ রেপ্লিকেট করবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য কাঁচামাল যেগুলো দরকার সেগুলো রেডি করবে। ডিএনএ রেপ্লিকেশন প্রসেস যখন হবে তখন সেখানে বিভিন্ন ধরনের 10 রকমের প্রায় এনজাইম সেখানে সাহায্য করে, ডিএনএ পলিমারেজ, গাইডেজ, টোপোআইসোমারেজ, হেলিকেজ। তাহলে সেখানে অনেক এনজাইম সাহায্য করছে। তাহলে সেই এনজাইমগুলোর সিনথেসিস কোথায় হবে, G1 এ হয়ে যাবে। র মেটেরিয়াল সিনথেসিস, তারপর প্রোটিন বা এনজাইম সিনথেসিস করবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য। এবং ডিএনএ রেপ্লিকেশন প্রসেস যখন হবে সেখানে আমাদের এটিপি রিকোয়ারমেন্ট হবে, অর্থাৎ এটিপি দরকার হবে। তাহলে অবশ্যই এখানে কি হবে,
থার্ড যদি আমরা বলি তাহলে এটিপি সিনথেসিস দেখা যাবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য প্রচুর আমাদের এনার্জি লাগে, সেই এনার্জি সাপ্লাই করার জন্য আমাদের কি দরকার এটিপি। তাহলে এটিপি সিনথেসিসটা কোথায় হবে, আমাদের G1 এ হয়ে যাবে। তারপরে যদি দেখা যায় ফোর্থ, তাহলে যেহেতু প্রোটিন সিনথেসিস হচ্ছে বা এনজাইম তৈরি হচ্ছে, তার জন্য আমাদের কি লাগবে, আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ, এই তিনটে আরএনএ মিলিতভাবে কি তৈরি করে, প্রোটিন বা এনজাইম গুলো তৈরি করে। সেই জন্য আমাদের G1 এ কি হবে, আরএনএ সিনথেসিস হবে, আরএনএ সিনথেসিস হবে। তাহলে সেখানে আমাদের কি হচ্ছে, আরএনএ সিনথেসিস। কোন কোন আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, অর্থাৎ নন জেনেটিক আরএনএ যারা আছে সেগুলোকে সিনথেসিস করবে G1 টার সাথে। এবং একই সঙ্গে যদি দেখা যায় তাহলে G1 টাকে আমরা গ্যাপ 1 বা গ্রোথ ফেজও বলি। তার মানে এখানে কি দেখা যাবে, গ্রোথ অফ দা সেল। তাহলে সেলের এখানে কি দেখা যাবে, গ্রোথ বা বৃদ্ধি দেখা যাবে। তাহলে আমরা কি দেখছি, আমাদের ইন্টারফেজ হচ্ছে সবথেকে লং বা লংগেস্ট ফেজ বলতে পারি, এবং সেখানে G1 টা সবথেকে লার্জেস্ট বা সবথেকে বড় দশা বা লং টাইম বা লং ডিউরেশন ধরে হবে। আমরা হিউম্যান সেলের রেসপেক্টে 11 আওয়ার্স এখানে দেখতে পাচ্ছি। তাহলে G1 এ কি কি হবে, এস ফেজে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হবে, তার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে সেটা G1 এ সে ফিল আপ করে নেবে বা সেখানে প্রিপেয়ার করে নেবে। কেমন, র মেটেরিয়াল যা যা দরকার সিনথেসিস করবে। যেহেতু এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে এস ফেজে গিয়ে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন এনজাইম বা প্রোটিন গুলো সিনথেসিস করে নেবে। এই প্রসেস কমপ্লিট করতে গেলে আমাদের এনার্জি দরকার, তাহলে অবশ্যই এটিপি সিনথেসিস হবে। একই সঙ্গে যদি দেখা যায় আরএনএ সিনথেসিস হবে। কোন কোন আরএনএ, এমআরএনএ, আরএনএ, টিআরএনএ, যারা এই প্রোটিন বা এনজাইম সিনথেসিসে কাজে লাগবে। আর যদি দেখা যায় সেলের কি হবে, গ্রোথ বা বৃদ্ধিটা দেখা যাবে। তাহলে সেল এখানে প্রিপেয়ার করছে, তাহলে আমরা সবথেকে লং ডিউরেশন ধরে দেখছি যেখানে প্রিপারেশনটা চলছে। তারপর সে কোথায় এন্ট্রি করে যাবে, এস ফেজে। তাহলে এবার যদি আমরা এখানে এস ফেজের ডিসকাশনটা দিই, তাহলে আমরা এখানে এস ফেজটা বলি। তাহলে এস ফেজে কি চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের G1 ফেজের যে র মেটেরিয়াল, এনজাইম ফর্মেশন হয়েছে, এটিপি আছে, সেগুলোকে কাজে লাগিয়ে এখানে কি হবে, ফার্স্ট যদি আমরা দেখি ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ কন্টেন্ট যদি আমরা দেখি, তাহলে ডিএনএ অ্যামাউন্টটা কি হয়ে যায়, 2C থেকে 4C হয়ে যায়। ডিএনএ অ্যামাউন্টটা সেটা ডবল হয়ে যাচ্ছে, কারণ সেটা অবত্য দুটো কোষ যেটা তৈরি হবে তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। ওই জন্য অবশ্যই জেনেটিক মেটেরিয়ালটা রেপ্লিকেট বা ডুপ্লিকেট হওয়াটা জরুরি। তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস কোথায় ঘটবে, এস ফেজ। ওই জন্য এটাকে আমরা সিনথেটিক ফেজ আর এস ফেজ বলছি। তারপরে যদি আমরা দেখি সেকেন্ড, যদি এটা অ্যানিমাল সেল হয়ে থাকে, যেহেতু আমরা হিউম্যান সেল নিয়েছি তাহলে অ্যানিমাল সেলের কথা বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডিভিশন অফ সেন্ট্রিওল, তাহলে কি হবে, ডিভিশন অফ সেন্ট্রিওল বা সেন্ট্রিওলের স্প্লিটিং হবে বা সেন্ট্রিওলের ডিভিশনটা হবে। তাহলে সেন্ট্রিওলের ডিভিশনটাকে দেশা হয়ে যাবে, যেটা আমাদের ডিভিশন ফেজের সময় সেলের দুটো মেরুতে বা পোলে যাওয়ার পরে তারা কি করবে, স্পিন্ডল ফাইবার বা অ্যাস্ট্রাডে তৈরি করবে, যেটা আমাদের ক্রোমোজোম গুলোর সঙ্গে সংযুক্ত হয়ে অ্যানাফেজ চলনে সাহায্য করবে। তাহলে সেই ঘটনা কোথায় ঘটে থাকছে, আমাদের এস ফেজে। এবং এখানে যে ডিএনএ ডুপ্লিকেট হলো, তাহলে আমরা ডবল কপি অফ ডিএনএ পাবো। তাহলে সেই ডবল কপি অফ ডিএনএ তারা কি করবে, এর পরে যখন G2 বা আমাদের এম ফেজে যাবে, সেখানে ক্রোমোজোম ফর্মেশন করবে। তাহলে ক্রোমোজোম ফর্মেশন করতে গেলে কি দরকার, আমাদের ডিএনএ প্লাস প্রোটিন মিলিতভাবে তৈরি করে ক্রোমোজোম। তাহলে এখানে কোন প্রোটিন তৈরি হবে, তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে হিস্টোন প্রোটিন সিনথেসিস হবে, হিস্টোন প্রোটিন সিনথেসিস। তাহলে এখানে কি হবে, হিস্টোন প্রোটিন সিনথেসিস হবে। তাহলে এই হলো আমাদের এস ফেজের বৈশিষ্ট্য। এবার যদি আমরা G2 ফেজের কথা বলি, তাহলে আমরা এখানটাতে বললাম G2 ফেজ। তাহলে আমাদের G2 ফেজে কি দেখা যাবে, গ্যাপ 2 তে, তাহলে আমাদের G1 এর প্রিপারেশন করলো, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন করবে বলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেল, অ্যানিমাল সেল হলে সেন্ট্রিওলের ডিভিশন হয়ে গেল, একই সঙ্গে হিস্টোন প্রোটিনের ডুপ্লিকেট করে গেছে। এবং G2 তে সে আমাদের কি হবে যদি দেখা যায়, তাহলে G2 তে যদি দেখা যায় এখানে কি হবে, এখানে আমরা বলবো কি, প্রোটিন সিনথেসিস। তাহলে ফার্স্ট আমরা কি দেখবো, প্রোটিন সিনথেসিস। তাহলে এখানে কোন প্রোটিন সিনথেসিস হবে, তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেট করে গেছে, হিস্টোন প্রোটিন ডুপ্লিকেট হয়ে গেছে, G2 পরে এবার কোন ফেজে চলে যাবে,
ডিভিশন ফেজ। তাহলে সেল ডিভিশন যখন হবে তখন ক্যারিওকাইনেসিস যখন হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যখন চলবে, তাহলে অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলোর সঙ্গে বেমতন্তু সংযুক্ত হবে এবং তারা দুটো পোল বা দুটো মেরুর দিকে মুভ করতে থাকবে। তাহলে তার জন্য অবশ্যই স্পিন্ডেল ফাইবার দরকার। তাহলে স্পিন্ডেল ফাইবার কি দিয়ে তৈরি হয়? আমাদের টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে আমরা দেখেছি যে আমাদের এখানে কোন প্রোটিনটা তৈরি হবে? টিউবিউলিন প্রোটিন। তাহলে আমাদের স্পিন্ডেল ফাইবার তৈরি করার জন্য যে প্রোটিন, সেটা এখানে সিনথেসিস হবে। তাহলে প্রোটিন সিনথেসিস হচ্ছে মানে অবশ্যই এখানে আর কি তৈরি হবে? তাহলে এখানে যদি দেখা যায় সেকেন্ড, তাহলে আমাদের আরএনএ সিনথেসিস হবে। তাহলে এখানেও কি হবে? আরএনএ সিনথেসিস। তাহলে জীবনে যেমন আরএনএ সিনথেসিস হচ্ছিল প্রোটিন এনজাইম তৈরি করার জন্য, তাহলে এখানে যদি টিউবিউলিন প্রোটিন সিনথেসিস হচ্ছে বা তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? আরএনএ সিনথেসিস হবে। একই সঙ্গে যদি আমরা দেখি, তাহলে এখানে মেমব্রেন প্রোটিন, আমাদের সেল যখন ডিভাইড করে যাবে তখন কি হবে? দুটো আলাদা কোষ তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কোষের আলাদা কোষ পর্দা থাকবে, প্রত্যেকের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা সেল অর্গানিজ, সেগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে তার জন্য কি দরকার? মেমব্রেন প্রোটিন, কোষ পর্দা যে প্রোটিন গুলো লাগে সেগুলো এখানে তৈরি হবে। তাহলে প্রোটিন সিনথেসিস যখন বলছি, তাহলে টিউবিউলিন প্রোটিন তৈরি হবে, একই সঙ্গে আর কি তৈরি হবে? মেমব্রেন প্রোটিন, সেটাও কি হবে? সিনথেসিস হবে। এছাড়া আর কি আমরা এখানে দেখব? যদি দেখা যায় তাহলে এখানে কি হবে? এটিপি সিনথেসিস। এখানেও আমাদের এটিপি সিনথেসিস হবে। তাহলে এখানে এটিপি কি কাজে লাগবে? জি1 এ এটিপি তৈরি করেছিল, সেটা কোথায় কাজে লাগবে? যে স্পেসে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের জন্য এটিপি দরকার, সেই জন্য আমাদের এখানে এটিপি তৈরি করেছিল। কিন্তু জি2 তে আমাদের এটিপি তৈরি করেছে, তাহলে সেটা কি কাজে লাগবে? তাহলে নিশ্চয়ই সেটা কোথায় লাগবে? এম ফেজে আমাদের লাগবে। তাহলে এম ফেজে কোথায় লাগবে? অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজের সাথে আমাদের ক্রোমোজোম গুলোর সঙ্গে এই যে টিউবিউলিন প্রোটিন যেটা তৈরি হলো জি2 তে, সেটা স্পিন্ডেল ফাইবার তৈরি করবে। স্পিন্ডেল ফাইবার গুলো ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। তারপর তারা যখন দুই প্রান্তের দিকে সংকুচিত হতে থাকে বেমতন্তু গুলো, তাহলে ক্রোমোজোম গুলো কি হয়? পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে। তাহলে সেপারেট হয়ে যখন যাবে, তাহলে ক্রোমোজোমের মুভমেন্টের জন্য কিন্তু পার ক্রোমোজোম 30টা করে এটিপি দরকার। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের জন্য 30টা করে এটিপি দরকার। সেই জন্য আমাদের এখানে এটিপি সিনথেসিসটা হবে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের ইন্টারফেজ হচ্ছে সবথেকে লংগেস্ট ফেজ, জি1 হচ্ছে সবথেকে লংগেস্ট, তার মধ্যে তারপরে আমাদের এস, তারপরে জি2, এবং এম হচ্ছে সবথেকে ছোট। তাহলে হিউম্যান সেলের রেসপেক্ট এটা 22 থেকে 23 ঘন্টা, এটা আমাদের 1 থেকে 2 ঘন্টা, আর জি1টা হচ্ছে 11 ঘন্টা। অর্থাৎ প্রিপারেশনটা সবথেকে বেশি। এবং কোন সেলের ক্ষেত্রে জি1 কমপ্লিট হওয়া মানে সে কিন্তু কমিটেড ফর সেল ডিভিশন, অর্থাৎ জি1 কমপ্লিট করে তার সেল ডিভিশন হবেই হবে, অর্থাৎ সে ডিভিশন কমপ্লিট করবে। এই হচ্ছে বিষয়। তাহলে এবার এখানে যদি আমরা একটা মাদার সেল দেখাই, তাহলে সেই মাদার সেলটা কি করবে? জি1 ফেজে যাবে। তাহলে জি1 ফেজে গিয়ে এই রিকোয়ারমেন্ট গুলো সে ফুলফিল করবে। করার পরে সে এস ফেজে যাবে। এস ফেজে যাওয়ার পর ডিএনএ রেপ্লিকেশন, তারপরে সেন্ট্রিওলার ডিভিশন, হিস্টোন প্রোটিন সিনথেসিস করে নেবে। জি2 তে গিয়ে সে প্রোটিন সিনথেসিস, অর্থাৎ টিউবিউলিন প্রোটিন যেটা স্পিন্ডেল ফাইবার তৈরিতে কাজে লাগবে, আরএনএ সিনথেসিস করবে, মেমব্রেন প্রোটিন তৈরি করবে, একই সঙ্গে এটিপি সিনথেসিস করবে, যেটা ক্রোমোজোম গুলোর মুভমেন্টের জন্য দরকার হবে, এবং পার ক্রোমোজোম 30টা করে এটিপি দরকার। তাহলে সেটা কমপ্লিট করার পর এবার যখন এম ফেজে যাবে, তাহলে প্রথমে আবার কিসের ডিভিশন শুরু হবে? ফার্স্ট নিউক্লিয়ার ডিভিশন, অর্থাৎ ক্যারিওকাইনেসিস। তার মানে আমরা এখানে যদি দেখি, তাহলে এখানে কি দেখবো? প্রোফেজ দেখবো, মেটাফেজ দেখবো, অ্যানাফেজ দেখবো, তারপর টেলোফেজ দেখবো। তাহলে এখানে হয়ে গেল ক্যারিওকাইনেসিস। তাহলে এটুকু হলো আমাদের ক্যারিওকাইনেসিস, এবং লাস্ট যেটুকু বাকি থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে ওখানে কি করছে? সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস মিলে তো হবে আলটিমেটলি আমাদের এম ফেজ। তাহলে ডিভিশন যখন হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দুটো ডটার সেল পেয়ে যাবো। তাহলে এটা যখন দুটো ডটার সেল ফর্মেশন করবে, তাহলে এই সেলগুলো আবার ডিভিশন অংশ নিতে পারে। তাহলে তাদের প্রত্যেকটা কোষের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে কি দেখলাম? একটা সেল যখন ডিভিশন করবে, তার মধ্যে সেই ডিভিশনের জন্য প্রিপারেশন চলছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম লাগে, তারপর সে ডিভিশন করবে। তার মানে এখানে প্রিপারেশনটা করে নেওয়ার পর সে ডিভিশনটা করবে। তাহলে এই যে চক্রাকার ঘটনাগুলো ঘটছে এবং রেগুলার ওয়েতে ঘটছে, এই যে সেলটা ডিভাইড করলো, আমরা যদি মেরিস্টেমেটিক সেল বা ভাজক কলার কথা বলি, ভাজক কলার কোষ, তাহলে সে প্রথমে কি করবে? জি1 এ যাবে, তারপর এস কমপ্লিট করবে, তারপর জি2 তে যাবে, আবার ডিভিশন করবে। দুটো কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই দুটো কোষ আবার কোথায় অংশ নেবে? সেল সাইকেল আবার অংশ নেবে, মানে আবার জি1 এস জি2, অর্থাৎ ইন্টারফেস কমপ্লিট করে এম ফেজ কমপ্লিট করবে। তার মানে এখানে সাইক্লিক্যাল ম্যানারে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকছে, অর্থাৎ রেগুলার এইগুলো ঘটছে বলে এটাকে বলা হয়েছে সেল সাইকেল বা চক্রাকার হতে ঘটছে বলে আমরা কি বলছি? কোষ চক্র। তাহলে এখানে কি কি ঘটনা কোথায় ঘটছে, ইন্টারফেজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এম ফেজ সম্পর্কে বা আমাদের ডিভিশন ফেজ সম্পর্কে আমরা পরে ডিটেলস বলবো আমাদের সেল সাইকেল কমপ্লিট হয়ে গেলে। এবার আমরা যদি দেখি যে একটা সেল সে নিজেকে প্রিপেয়ার করছে, করার পর ডিভিশন করছে, এবং সে আবার ডিভিশনে অংশ নিলে
তাহলে আবার সে প্রিপারেশন করবে, তারপর সে ডিভিশনে যাবে। তাহলে এবার যদি একটা সেল ডিভিশন আর করবে না মনে করে, অর্থাৎ সে পার্মানেন্ট হয়ে গেল, অর্থাৎ সে ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, ভাজক কলা থেকে স্থায়ী কলা বা মেরিস্টেমেটিক সেল থেকে পার্মানেন্ট সেল অর্থাৎ ভাজক কলা থেকে আমাদের প্যারেনকাইমা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে সে আর ডিভিশন করবে না। তাহলে নরমালি মেরিস্টেমেটিক সেল যখন হবে সে ইন্টারফেজ কমপ্লিট করে এন্ডফেজ কমপ্লিট করে ডিভিশন করবে, আবার সে একই রকম সেল সাইকেলটাকে কমপ্লিট করবে রেগুলার ম্যানারে, সাইক্লিক্যাল ওয়েতে এটা মেইনটেইন করে যাবে। কিন্তু কোন সেল যদি ডিফারেন্সিয়েট হয়ে যায়, অর্থাৎ সে ভাজক কলা থেকে স্থায়ী কলায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে আর ডিভিশন করবে না। তখন কি হবে, তাহলে সে প্রথমে ইন্টারফেজ কমপ্লিট করে নিল, এন্ডফেজ কমপ্লিট করে ডিভিশন করলো, কিন্তু আর ডিভিশন করবে না। এটা হচ্ছে তার ফার্স্ট এন্ড লাস্ট, আর ডিভিশন করবে না। তখন কি হবে, এটা G0 দশায় চলে যাবে, অর্থাৎ তাই সে ডিভিশন বাদে বাকি সব মেটাবলিক অ্যাক্টিভিটি তার মধ্যে চলবে, অর্থাৎ ডিভিশনটা শুধু হবে না। সেই জন্য আমরা এখানটাতে একটা ফেজ দেখাতে পারি G1 এর মধ্যেই, তাহলে এখানটাতে আমরা কি লিখে দিলাম G0, অর্থাৎ একটা সেল সাইকেল কমপ্লিট করবে ডিভিশন হওয়ার পর সে যখন আর ডিভিশন করবে না, সে G1 এ এন্ট্রি করবে, সেখানে তার একটু কি হবে, গ্রোথ। তাহলে আমাদের G1 এ কি ঘটে, গ্রোথও ঘটে। তাহলে একটু গ্রোথ হওয়ার পর সে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে কোথায়, G0 তে, অর্থাৎ সে আর ডিভিশন করবে না। এবার যদি আমরা দেখি যে G0 টাকে যদি ভিতরে দেখায়, অর্থাৎ এখানটাতে দেখায়, তাহলে মুশকিলটা কোথায় বা কনফিউশনটা কোথায় হবে, যে আমাদের মনে হতে পারে একটা মাদার সেল সে প্রথমে ইন্টারফেজে G1 এ ঢুকবে, তারপর G0 তে যাবে, তারপর আবার G1 এন্ট্রি করবে, তারপর S কমপ্লিট করবে, তারপর G2 কমপ্লিট করবে, তারপর এম ফেজের মধ্যে ডিভিশনটা হবে। তাহলে এরকম কনফিউশন আমাদের তৈরি হতে পারে। সেই জন্য আমরা G0 টাকে মাঝখানে বা ভিতরে না দেখি, G1 এর ভিতরে না দেখি, সেটাকে কোথায় দেখাবো, G1 থেকে এইভাবে বাইরে দেখাবো। তার মানে এখানে কি বোঝাচ্ছে, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের G0 দশায় চলে গেল। তাহলে এই সেলটা সেল সাইকেল কমপ্লিট করলো, অর্থাৎ সেটা তার ফার্স্ট এন্ড লাস্ট ডিভিশন ছিল। এবার সে কোথায় চলে যাচ্ছে, আর ডিভিশন করবে না, তার মানে সে G0 তে এন্ট্রি করে যাচ্ছে। তাহলে G0 তে এন্ট্রি করছে মানে সে প্রথমে G1 এ এন্ট্রি করবে, করে সেখানে তার মিনিমাম গ্রোথটা কমপ্লিট করার পর এবার কোথায় চলে গেল, G0 তে, অর্থাৎ সে আর ডিভিশন করবে না। তাহলে এটাকেই বলা হচ্ছে G0 দশা। তাহলে G0 দশা হচ্ছে সেই দশা যেখানে সেলটা ডিভাইড করবে না, অর্থাৎ একটা সেল যখন সে ডিভিশন ফেজে থাকছে, অর্থাৎ তার বারবার ডিভিশন হবে, সে কিন্তু সেল সাইকেল বারবার রেগুলার কন্টিনিউ করতেই থাকবে। কিন্তু যে যখন পার্মানেন্ট টিস্যুতে বা পার্মানেন্ট সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে ডিভিশন করবে না, ফলে সে G0 তে চলে যাবে। তাহলে আমরা যদি এবার আমাদের বডিতে কিছু সেলের কথা বলি যারা পার্মানেন্টলি G0 তে অবস্থান করে, যেমন আমরা বললাম আমাদের নার্ভ সেল, মাসেল সেল, তাহলে এরা পার্মানেন্টলি কি G0 দশাতেই অবস্থান করে, তাহলে এরা আর ডিভিশন করে না। তার মানে এরা কি হয়েছিল, একবার ডিভিশন করার পর যখন ফর্মেশন হয়ে গেল, তারপর এরা G0 তে চলে গেল, অর্থাৎ G1 এ এন্ট্রি করার পর গ্রোথ হয়ে গেল, তারপর G0 তে চলে গেল। ফলে আমরা G0 টাকে ভিতরে দেখাবো না, দেখালে কনফিউশন তৈরি হচ্ছে যে আগে G1 ঢুকবে, তারপর G0 আবার G1 এ ঢুকছে, তাহলে সেটা কনফিউশন হবে বলে আমরা কি করছি, যে G1 এ ঢোকার পরে তার গ্রোথ হয়ে গেল, তারপর সে এবার G0 তে চলে যাবে, অর্থাৎ সে আর ডিভিশন করবে না। তাহলে আমাদের বডিতে যদি দেখা যায় নার্ভ সেল, মাসেল সেল, এরা G0 ফেজে থাকে, অর্থাৎ এদের ডিভিশন হয় না, কিন্তু তারা অন্য মেটাবলিক অ্যাক্টিভিটি সবকিছু। এখন মাসেল আমাদের কি করছে, সংযোগ প্রসারণ করছে। তাহলে আমাদের হার্টের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে সেটা মাসেল দিয়ে দিয়ে দিলে সেখানে একই ঘটনা, তাহলে সেগুলোকে কিন্তু আর রিপ্লেস করা যাচ্ছে না। তাহলে সেখানে কি করছে, তাহলে তারা ডিভিশন কমপ্লিট করার পরে G0 তে চলে যাচ্ছে, সেই জন্য তারা ডিভিশন করছে না। এই রেসপেক্টে কিন্তু G0 টাকে ইনঅ্যাক্টিভ বলা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সেল সাইকেল। এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে G0 দশা থেকে আবার কি সেল সাইকেলে ফিরে আসা যাবে কিনা, এবং একই সঙ্গে সি ভ্যালু সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।